আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক রীতিমতো তলানিতে পৌঁছে গিয়েছিল এবং ওই সময়টিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে রীতিমতো একটি যুদ্ধাবস্থা বিরাজ করছিল। ইন্ডিয়া এবং তাদের যে সকল মিডিয়া রয়েছে, অনেকে এগুলোকে গদি মিডিয়া বলেন, মানে নরেন্দ্র মোদীর অনুগত মিডিয়া, তারা সীমান্ত অঞ্চলে ইন্ডিয়ার সৈন্য সমাবেশ, যুদ্ধ বিমান স্থাপন, তারপর মাঝারি পাল্লা, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, মানে আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে ইসরায়েল, ইরান এবং আমেরিকা যেভাবে পরস্পরের বিরুদ্ধে প্রচার করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যুদ্ধাবস্থা ছিল, এটি ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো এটিকে বিশ্বযুদ্ধ বানিয়ে ফেলেছিল। এবং তাদের সেই বিষাদের সঙ্গে আবার বাংলাদেশে যারা ইনকলাব মঞ্চে প্রমোটার ছিলেন, দেশের বাইরে কিছু ইউটিউবার আছেন, কিছু ইসলামপন্থী সংগঠন আছেন, তারাও মানে তাদের রাজনীতির যে স্বার্থ, সেই রাজনীতির স্বার্থে ভারত বিরোধিতাকে মনে করেছিলেন যে এটা একটা দারুণ ব্যবসা, নিদারুণ ব্যবসা। জনগণের আবেগ নিয়ে, সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করলে কি হয়, পরিণতিটা কি হয়, এটি ওসমান হাদির মৃত্যু এবং সেই আবেগকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তার দাফন কাফন এবং তার সমাধি সেখানে করা, মানে কবরস্থ করা, এই বিষয়গুলো ফুটে উঠেছে। আবার একই সঙ্গে যারা এখন বর্তমান ক্ষমতায় এসেছেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে গত 17টি মাস ভারতের সঙ্গে আমাদের অব্যাহত যে সম্পর্ক, সেই সম্পর্কটি অবনতির কারণে অর্থনৈতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে সব মিলিয়ে আমরা যে বিপদগ্রস্ত হয়ে পড়েছি, যে ঋণভারে জর্জরিত হয়ে পড়েছি, যে ট্রেড ব্যালেন্সে আমাদের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। তারপর আমাদের যে দুই দেশের মানুষের মধ্যে যে মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিয়েছে, সীমান্ত অঞ্চলে সীমান্ত রক্ষী বাহিনীগুলোর বাড়াবাড়ি বাংলাদেশের এবং ভারতের, তারপর ভিসা বন্ধ করে দেওয়ার কারণে কলকাতা, আগরতলা, আসাম থেকে শুরু করে শিলং, দার্জিলিং প্রভৃতি এলাকাতে যেখানে বাঙালি পর্যটকরা সবসময় গম গম করে, সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা গেছে ভারতীয় নাগরিকদের মধ্যে। একইভাবে যারা প্রতিনিয়ত ভারতে চিকিৎসা করেন, এবং আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা ভারতে হার্ট লাগিয়েছেন, মানে হৃদয়ের চিকিৎসা করিয়েছেন, মস্তিষ্কের চিকিৎসা করেছেন, চোখের চিকিৎসা করেছেন, এবং 3 মাস, 4 মাস, 6 মাস অন্তর অন্তর গিয়ে এগুলো আবার তাদেরকে পরীক্ষা করে আসতে হয়। এই মানুষগুলো গত 17 মাসে ইউনূসের জামানাতে রীতিমতো জাহান্নামে ছিলেন। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত খেলে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন খেলা খেলে দিয়েছে যে উনি এবং ওনার যারা সহযোগী, তাদের জীবন যৌবন মানে সব কিছু রীতিমতো হারাম হয়ে গিয়েছে। অন্যদিকে তড়ি ঘড়ি করে রাজনীতিতে এত দ্রুত কতগুলো সিদ্ধান্ত এসেছে, এত দ্রুত পরিবর্তন এসছে, এবং বাংলার মসনদে আমরা এখন যাদেরকে ক্ষমতার আসনে দেখতে পাচ্ছি, তাদের অভিষেকটা এতটা নাটকীয়ভাবে হয়েছে যে এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না। কি দেখছি, কি হচ্ছে, যা দেখছি তাকে স্বপ্ন নাকি বাস্তব। আবার সেই খাল কাটা, আবার সেই ছাগল লালন পালন, আবার সেই খেজুর প্রকল্প, চারিদিকে রই রই রব, হই হই রব, মানে উন্নয়নের জোয়ার, নতুন সরকারের উন্নয়নের জোয়ার বইছে। সরকার সব কিছুতে মানে এতটা স্বাচ্ছন্দ্য দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে আসলে কোনো সমস্যাই নেই। হতে পারে আমাদের দেশের অনেকগুলো সমস্যা মূলত মনস্তাত্ত্বিক, অনেকগুলো সমস্যা সিন্ডিকেটের কারণে হয়ে থাকে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দেখা গেল যে বাংলাদেশে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, মানে এগুলো সবই সহজলভ্য হয়ে গেল শুধু জিয়াউর রহমান ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে। তো এই সময়ের মধ্যে কোনো আমদানি হয়নি, তারপর দেশ উৎপাদনও হয়নি, কিন্তু এগুলো এত অ্যাভেলেবল হলো কী করে? মূল কারণ হলো যে বঙ্গবন্ধুর জামানাতে সব কিছু ঠিক ছিল, কিন্তু সাপ্লাই অ্যান্ড চেইন,
এটার যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টগুলো ঠিক না থাকার কারণে মানুষের যে মনস্তাত্ত্বিক জগৎ সেখানে অস্থিরতা ছিল, যে যার মতো করে মজুত করেছে, আর আরও মজুত করার জন্য মানুষ পণ্যের জন্য ঘুরেছে, এরকম একটা অবস্থা। সেখানে যখন জিয়াউর রহমান এসে ঘোষণা দিলেন, একটা স্থিতি অবস্থা আসলো, তখন মানুষ বিশ্বাস ফিরে পেল, নাথিং মোর। আর অপরাধীরা তাদের অপরাধ করাটা বন্ধ করে দিল। একইভাবে আমাদের দেশেও এই মুহূর্তে ধরুন যে যার মতো করে আমরা যেমন একসঙ্গে পেট্রোল পাম্পে ছুটছি, তো পেট্রোল পাম্পে ছোটার পরে সেখানে বিশাল লাইন, হয়তো অনেকের তেল দরকার নেই, কিন্তু এটা মনস্তাত্ত্বিক যে আমার এই তেল এখনই দরকার। আবার ব্যাংকগুলোতে টাকা দরকার, এখন আপনার দরকার নেই, ব্যাংকে পড়ে আছে, কিন্তু আপনার অবিশ্বাসের কারণে আপনি এমন দৌড় দিলেন যে এই দৌড়ের কারণে অনেকগুলো ব্যাংক রীতিমতো দেউলিয়া হয়ে পড়লো, মানে এটার জামানাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ইসলামী ব্যাংকগুলো। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ যেটা আছে, বা বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা, এটাও বন্ধ হয়ে যেত। এটা সামহাও বাংলাদেশ ব্যাংক যদি এটাকে তুলে না ধরতো, 10,000, 12,000, 20,000 কোটি টাকা মানে তাদেরকে শর্তহীনভাবে লোন দিয়ে এই ব্যাংকটাকে বাঁচিয়ে রাখা হয়েছে, আদারওয়াইজ এটাও কিন্তু শেষ হয়ে যেত। এই সবই হয় কিন্তু অবিশ্বাস থেকে। এখন এই যে নতুন একটা সরকার আসছে, পরিবর্তন আসছে, এই জন্য অনেক মানুষ বিশ্বাস ফিরে পেয়েছে। বিশ্বাস ফিরে পাওয়ার কারণে কিন্তু আপনি দেখেন যে মানুষ ছুটছে, চেষ্টা করছে, হতাশা থেকে অনেক মানুষ বের হয়ে আসছে। তো এই হতাশার থেকে বের হয়ে আসার মধ্যে আনন্দের সংবাদ হলো ভারতের সঙ্গে সরকারের খুব একটি দহরম মহরম সম্পর্ক যাচ্ছে। এমনকি শেখ হাসিনার জামানাতেও যে জিনিসগুলো হতো না, ভারত সহজে বাংলাদেশকে চাল দিতে চাইতো না। এর কারণ হলো ভারতের বেশিরভাগ মানুষ, বিশেষ করে উত্তর ভারতে, তারা চাল মানে নিজেরা ভোগ করে, পেঁয়াজ, আলু এগুলো নিজেদের প্রয়োজন আগে মেটায়, তারপরে এক্সপোর্ট করে। তো এক্ষেত্রে যখন ভারতে ক্রাইসিস থাকতো, চালের ক্রাইসিস থাকতো, পেঁয়াজের ক্রাইসিস থাকতো, তখন প্রায় সরকার সেই সীমান্ত বন্ধ করে দিত এবং বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করে দিত, ইউরোপে রপ্তানি করতে দিত। এর কারণ হলো ইউরোপের যে রেট, হাই রেট। তো ইউরোপের রেট হাই এবং ওখানে তাদের কতগুলো ট্রেড অ্যান্ড কমার্সের রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে। এই কারণে রাতারাতি তারা ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকাতে তাদের কোনো এক্সপোর্ট, নিয়মিত এক্সপোর্ট বন্ধ করতে পারে না। কিন্তু বাংলাদেশ যেহেতু ছোটো রাষ্ট্র, তার ইচ্ছে করলে সেটা বন্ধ করে দিতে পারতো। আর যখন বাংলাদেশে পেঁয়াজ বা আলু সহজলভ্য, তখন তারা ডাম্পিং করতো। ফলে কী হতো, বাংলাদেশে যে পেঁয়াজের উৎপাদন খরচ 40 টাকা, সেই পেঁয়াজ কৃষকরা 10 টাকা মূল্যে বিক্রি করতে বাধ্য হতো। এইটা হলো ভারতের পলিসি। এটা শেখ হাসিনার জামানাতেও ছিল। কিন্তু এখন যে জিনিসটা দেখা যাচ্ছে সেই হলো ভারতের ডিজেলের ক্রাইসিস প্রবল, পাকিস্তানে তো রীতিমতো হাহাকার। তো এই ডিজেলের ক্রাইসিস থাকা সত্ত্বেও 5,000 মেট্রিক টন ডিজেল ভারত দিয়েছে। এই মুহূর্তে ভারতে চালের ক্রাইসিস রয়েছে, কিন্তু তারপরেও নতুন সরকারকে সাহায্য করার জন্য ভারত মানে পরপর কয়েকটি চালান, তারা চালের চালান বাংলাদেশে পাঠিয়েছে এবং বাংলাদেশ এগুলো খালাস করছে। ফলে আপাতত আমাদের কিন্তু দুটো, অর্থাৎ জ্বালানি তেল এবং খাদ্যশস্যের মজুদ, এই দুটোতে কোনো সমস্যা নেই। তৃতীয় যে সমস্যাটি হয় সাধারণত ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ আমাদের যে ফরেন রিজার্ভ, এটি মোটামুটি এখন সন্তোষজনক অবস্থানে আছে। ব্যাংকগুলো একটি স্ট্যাবল অবস্থার মধ্যে আছে। এবং এবছর যে ঈদ বা ঈদের পূর্ববর্তী যা কিছু হয়, সারা বাংলাদেশে কেন জানি কোথাও কোনো ঘটনা ঘটেনি। এটা আল্লাহর একটা রহমত। সে সময় সাধারণত শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরিতে বেতন ভাতা বোনাসের দাবিতে রাস্তাঘাটে ভাঙচুর করে এবং রোজার মাসের 15 তারিখ থেকে এটা শুরু হয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে এবছর কিন্তু এটা হয়নি, এখন পর্যন্ত হয়নি। পদ্মা সেতু, যমুনা সেতু, যেখান দিয়ে মানে গাড়ি পারাপারে বিশাল সিরিয়াল হয়, এবছর হয়নি। এনিওয়ে সব মিলিয়ে সব কিছু ভালো চলছে। আল্লাহ এইভাবে যদি সব কিছু ভালো চালায় এবং কোনো রকম অসুবিধা যদি আমাদের না থাকে, আলহামদুলিল্লাহ। তো এখন যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটা হলো যে ভারতের সঙ্গে বর্তমান সরকারের কী লেনাদেনা আছে। তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার জন্য ভারতকে এখানে কোনো গেম করেছে? যেভাবে অতীতে 3টি নির্বাচনে ভারত শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য তারা গেম করেছিল। এটা নিয়ে কথা যাই থাকুক না কেন, ফার্স্ট থিং হলো যে ইলেকশন হয়ে গেছে। আমরা দৃশ্যতে যে ইলেকশন দেখেছি, ইলেকশন ভালো দেখেছি। এখানে অংশগ্রহণমূলক ইলেকশন দেখেছি।
বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটারে এসেছে। এখন এখানে আপনি যত ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেন, এই নির্বাচনটা অনেকটা 2008 সনের নির্বাচনের মতো। 2008 সন সম্পর্কে এখন সবাই বলে যে ওখানে ইঞ্জিনিয়ারিং ছিল, সূক্ষ্ম কারচুপি নয়। ওখানে যাকে বলা হয় 2014, 18, 24 যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেগুলোর প্রারম্ভিক মহড়া ছিল 2008 সনে। এবং ভারতে যে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তার মাস্টার প্ল্যান অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য ভারতীয়রা, তারপরে সেই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ যুগপৎভাবে তারা কাজ করেছিল। ফলে বিএনপিকে এত গোহারা হারানো হয়েছিল যে বিএনপি সেবার মানে এত কম সংখ্যক আসন পেয়েছিল যেটা কেউ বিশ্বাস করতে পারেনি। তো যা হোক, তারপরেও 2008 সনের সেই নির্বাচনকে মানুষজন কিন্তু গ্রহণ করেছে এবং 91, 96, 2001 এবং একই সঙ্গে 2008-এর নির্বাচনকে একই ক্যাটাগরিতে মানুষ ফেলে যে না, নিরপেক্ষ সুন্দর নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। একইভাবে এই বছরের যে নির্বাচন, সেই নির্বাচনের যে অসৌন্দর্যতা, সেটা আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ নেই আর জাতীয় পার্টি ছিল, কিন্তু তারা অভিযোগ করছে যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই দুটো ছাড়া মোটামুটি বাকি যে সূচকগুলো ছিল সেই সূচকগুলো 14, 18, 24 নির্বাচনের চেয়ে ভালো ছিল। অংশগ্রহণ বেশি ছিল জনগণের, ভোটার উপস্থিতি বেশি ছিল, মারামারি কম ছিল, প্রতিযোগিতা জামাত এবং বিএনপির মধ্যে একেবারে খারাপ হয়নি। আমরা যেভাবে আশা করেছিলাম যে একতরফা নির্বাচন হবে, নট লাইক দ্যাট, কিন্তু এর বাইরে অনেকগুলো জায়গাতে স্বতন্ত্র নির্বাচন মারাত্মকভাবে প্রতিযোগিতামূলক হয়েছে। ফলে এই যে নির্বাচন, এই নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধী পক্ষ আসলে সরকারকে ঘায়েল করতে পারবে না। বিরোধী পক্ষ সরকারকে ঘায়েল করতে পারবে সরকার যদি ভুল করে, দেশে যদি ক্রাইসিস তৈরি হয় এবং যে সমস্যাগুলো আগে আওয়ামী লীগ সরকারের জমানাতে ছিল, যে সমস্যাগুলো একসময় গত 17 মাসে ইউনূস জমানাতে ছিল, তো সেই সমস্যাগুলোর যে বিস্তৃতি, যেমন শিল্পায়ন, কর্মসংস্থান, বিদেশের যে মানে যারা যাচ্ছেন কর্মক্ষেত্রে, কর্মসংস্থান, বৈদেশিক কর্মসংস্থান, এখানে আঘাত পাওয়া, ফরেন রেমিটেন্স না আসা বা কমে আসা, এই বিষয়গুলোতে অতীতের যে ধারাবাহিকতা ছিল সেই সূচকগুলো যদি সরকার কমাতে পারে, তাহলে 20,000 কিলোমিটার খাল কাটা আসলে এটা কোনো সমস্যা না। 20 লাখ টাকা করে পার কিলো যদি খাল কাটতে যায়, 20,000 কিলোমিটার খাল কাটতে মাত্র 4,000 থেকে 5,000 কোটি টাকা খরচ যায়। আগের সরকারের আমলে এরকম অনেক বড় বড় ডিল হয়েছে, বড় বড় ডিল হয়েছে। এক একটা ডিলে নাকি 10,000, 15,000 কোটি টাকা খালি ঘুষ লেনদেন হয়েছে। তো সেখানে 4,000 কোটি টাকা দিয়ে যদি খাল কাটা হয়, তো 4,000 কোটি টাকা তো চুরি হবে না। এখানে বহু শ্রমিকের কর্মসংস্থান হবে, সাধারণ মানুষের কাজকর্ম করবে এবং কিছুটা হলেও এই যে ভূমির মানে এদিক ওদিক হবে এবং 2-4টা খাল যে ভালোভাবে কাটা হবে না, নট লাইক দ্যাট। অনেক খালি ভালোভাবে হয়তো কাটা হতে পারে। তো এই যে চলছে, যা কিছু চলছে, তো এই কাজ যদি চলমান থাকে তাহলে দিল্লির সঙ্গে যে বর্তমান সরকার দহরম মহরম, এটা নিয়ে জামাত কোনো অবস্থাতে মাঠ গ্রহণ করতে পারবে না। আর তা যদি করতে না পারে, তাহলে শেখ হাসিনার যে কালিমা ছিল, আওয়ামী লীগের যে কালিমা ছিল, সেই কালিমাটা আর থাকবে না এবং আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসতে এবং রাজনীতিতে পুনর্বাসিত হতে অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।